সালাম আলাইকুম। আচ্ছা, নিশ্চয় শুনতে পাচ্ছ। তো দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আজকে তোমাদের সংখ্যাটা কম। তবে প্রতিদিনই যেটা হয় আর কি, এই শুরুর দিকে কম থাকে, বাট ক্লাস যখন সামনের দিকে আগাই তখন সংখ্যাটা বাড়ে। তো আমরা আজকে একটু শুরুতে খাতা দেখি। খাতাগুলো দেখি যে কারো কোথায় সমস্যা আছে কিনা। খাতা আসলে একবারে লাইন বাই লাইন পড়ে দেখাটা সময় সাপেক্ষ। আর থার্ড ইয়ারে আসলে লাইন বাই লাইন দেখার মতো কিছু থাকে না। ওইটা ফার্স্ট ইয়ারে বা ম্যাক্সিমাম সেকেন্ড ইয়ার পর্যন্ত করা যায়। আচ্ছা, এগুলো এই জায়গাগুলো আরেকটু ইনডেন্ট করবা, মানে এগুলো বুঝতে পারতে হবে, টিচাররা যাতে বুঝতে পারে। আর একটু স্পেস দিবা। লাঞ্চ। আর যদি এরকমটাই লিখে থাকো, এটাই যদি তোমার ন্যাচারাল লেখা হয়, তাহলে আর কিছু করার নাই আর কি। আর যদি তোমার ন্যাচারাল লেখা এটা না হয়, তাহলে তুমি এই যে বেশি ইটালিক বা এই টাইপের হয়ে গেছে। ইটালিক ঠিক না, এটাকে কি বলে, পেঁচানো। তো মানে এত পেঁচানোর দরকার নাই। এসব পেঁচানোটা হয় কি, যে ধরো একটা টিচার, যে টিচার তোমার খাতা দেখবে, সেই টিচারের বয়স যদি 55 কাছাকাছি চলে যায়, তখন কিন্তু তার জন্য এই টাইপের লেখাগুলো কম্প্রিহেন্ড করা একটু কষ্টকর। তো তুমি যতই ভেতরে সুন্দর দাও না কেন, তার জন্য তখন এটা কষ্টকর হয়ে যাবে। আর যদি ওই টিচারের, যেমন দেখবা যে ম্যাক্সিমাম টিচার বা মানুষ যার হাতের লেখা সুন্দর, সে কিন্তু ওই ভালো লেখা খালি মানে খোঁজে, যে হাতের লেখা ভালো হতে হবে, লেখা ভালো হতে হবে। আর যার হাতের লেখা খারাপ, সে কিন্তু এটা খোঁজে না, সে দেখে যে একটা হলেই হলো। আর আদতেও হাতের লেখার উপরে বেস করে পরীক্ষার মার্কস কিন্তু খুব একটা কম বেশি হয় না। যে তোমার হাতে লেখা ভালো, তার মানে তুমি মার্কস বেশি পাইলা, এরকম তো না। মানে মোটামুটি পরিষ্কার বোধগম্য এরকম হলেই ওইটাই বেশি ভালো। কারণ অনেক সময় এরকম হয় যে লেখাটা কিন্তু তুমি ইচ্ছা করলেই ভালো করতে পারবা না। এটা ন্যাচারাল, এটা ভেতর থেকে ওইভাবেই মানে প্রজেক্টেড হয়ে থাকে। এটা তুমি ইচ্ছা করলেও যে তোমার হাতের লেখা খারাপ, তাই যদি হতো তাহলে প্রত্যেকে লেখা ভালো করতো, তাই না? তো এটা করা যায় না, এটা সহজাত। হ্যাঁ, হয়তো হয়তো বা তুমি একটু হয়তো বা ছোটবেলায় যেরকম একটু হিবিজিবি হয়, একটু নোংরা টাইপের হয় লেখাগুলো, হাতের লেখাগুলো বড় হওয়ার সাথে সাথে একটু পরিষ্কার হয়। তো ইচ্ছা করলেই তুমি আরেকজনের মতো সুন্দর করে লিখতে তুমি পারবা না। তোমার নিজস্ব একটা সৌন্দর্য আছে, সেই ধরনের তুমি লেখা লিখতে পারবা। আচ্ছা, তো ঠিক আছে, এমনিতে ভালো আছে, তবে এত পেঁচিয়ে লেখার দরকার নাই। যদি এইটাই তোমার সহজাত হয় তাহলে তো আর করার কিছু নাই। আর যদি সম্ভব হয় তাহলে এত পেঁচিয়েও না, অন্তত পরীক্ষার খাতাগুলোতে। মানে এগুলো দুর্বোধ্য। তুমি হয়তো বলতে পারো কারণ পড়া তো যাচ্ছে, কিন্তু আমি ওই যে বললাম যে আমাদের বয়স কম, আমরা পড়তে পারছি, কিন্তু যেই টিচারের বয়স 55, তখন সমস্যা। ধরো সমস্যা হইলো না, কিন্তু তোমার বেলায় গিয়েই সমস্যাটা হইলো। তো এই জন্য এগুলো একটু ইয়ে করবা। আচ্ছা, ফোনেটিক্স ইজ এ লেভেল অফ লিঙ্গুইস্টিক্স। এগুলো মোটামুটি ঠিক আছে। হাতের লেখার সাইজটা একটু বড় করতে হবে, মানে ফন্ট সাইজটা একটু বড় করবা।
এই যে এই ফাঁকাগুলো একটু বেশি হয়ে গেছে ফাঁকা, হ্যাঁ, তোমার ফন্ট সাইজের তুলনায় স্পেসটা বেশি হয়ে গেছে। সবসময় চেষ্টা করবা একটা লাইন ফাঁকা করা, তাহলেই হবে। একটা লাইন বা 1.5 লাইন বলতে পারো হয়তো, যতটুকু ফাঁকা তাতে আরেকটু বেশি, বাট এখানে দেখো 2 লাইন ফাঁকা হয়ে গেছে। ফর এক্সাম্পল না ফক্স এক্সাম্পল হয়ে গেছে। দেখো এখানেও এক্স এখানেও এক্স। এটা জোশ ছিল। মিকি মাউস নাকি যেন এই কার্টুনটার নাম, খুব দেখতাম। এবার আসে এটা, এই যে এই জাতীয় লেখাতে ভালো মার্কস আসে। এখানে যেভাবে যে ফন্ট সাইজ, তারপরে যে এইভাবে স্পেস গুলো দিয়েছে, এগুলোতে ভালো মার্কস আসে। ওভারঅল খাতার ডেকোরেশন, এগুলোতে। এই ছবিগুলো দিতে পারলে আরো ভালো। ছবিগুলো দিতে পারলে আরো ভালো, কিন্তু এই যে তুমি যে ছবিটা দিয়েছো এটা তো ইয়ে হয়েছে কি, মানে এরকম এই যে ল্যারিংস তারপরে ফ্যারিংস এগুলো তো দেখতে এরকম না, অন্তত কাছাকাছি তো হবে তাই না? নেজাল যে ক্যাভিটি, তারপরে এই যে এই ক্যাভিটিটা, এগুলো তো এরকম না। তো একটু ছবিটা, যখন ছবি আঁকাবা তখন একটু বাস্তবতার সাথে রিলেট মানে সম্পর্কিত হইতে হবে। এটা মনে হচ্ছে। স্যার বইয়ে এরকম ছবি আছে। আচ্ছা, বইয়ে এরকম থাকলে বইয়ে এরকমটা ইউজ করা যাবে না। হুম। কারণ এই যেমন আমি যদি এটাকে যদি বলো, তাহলে এটা মনে হচ্ছে যেন একটা ইয়ের ব্রেইন। এখানে ল্যারিংসটা বোঝাচ্ছে, তো এখানে এটা এটা কি মানে এটা প্রথম দেখাতে কেউ বুঝবে না যে এটা তুমি ইয়ের মানুষের বডির কিছু একটা আঁকিয়েছো, এটা কেউই বুঝবে না, বোঝা যাবে না। তো বইয়ে যদি এটা থাকেও এই ছবি দেওয়া যাবে না। ধরো আমার মতোই একজন টিচার খাতা দেখতেছে, তখন কিন্তু মার্কস কমায় দেবে। এটা আবার ঠিক আছে, এটা ঠিক আছে। অ্যাকোস্টিক ফোনেটিক্স, তারপরে thus we can say that these branches of phonetics analyze and examine how we receive and realize speech sounds. আচ্ছা, তো ঠিক আছে। ফোনেটিক্স, এই যে এই লেখাগুলো ভালো মার্কস পাওয়া যায়, মানে এরকম স্পেস বা এরকম ফন্ট সাইজ সবগুলো, এগুলো হচ্ছে পরীক্ষার খাতায় এরকম সাইজেরই লিখতে হয়। সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে অল্প লেখাতেই খাতা ভর্তি হবে, আবার দেখে মনে হবে যে না ঠিকই আছে, খুব বেশি বড়ও না খুব বেশি ছোটও না, এরকমটা। এই ছবিটাই তাই না, এই ছবিটা এইভাবে দিও না। যদি পারো আরেকটু রিয়েলিস্টিক ছবি দেওয়ার চেষ্টা করো। এটা যেমন স্কেল দিয়ে টেনে মনে হচ্ছে যেন একটা সরল রেখা, সবকিছুতে একটা টিউবওয়েলের বা কলের ড্রেইন যেন। এটা আবার মোটামুটি ঠিক আছে।
ওকে। আচ্ছা, তো চলো আজকে আমরা আমাদের আজকে কোশ্চেনটা পড়ি। আমাদের আজকে সাজেশনটা হচ্ছে, আমরা এটা পড়েছি কার্ডিনাল ভাওয়েল, এটা আমরা পড়তে চাইছিলাম কিন্তু এটা বলতে পড়া হয়ে গেছে, তো এটা আর পড়বো না। আমি দেখবো যে এটা যে ক্লাসে পড়িয়েছি ওই ভিডিওটা শেয়ার করব। আর আজকে আমরা চলে এটা পড়ি। হোয়াট ইজ স্ট্রেস, ডিসকাস দ্য টাইপস অ্যান্ড রুলস অফ স্ট্রেস প্লেসমেন্ট ইন ইংলিশ ওয়ার্ডস। এটা অনেকটা ওই যে তোমরা ফার্স্ট ইয়ার স্ক্যানশন পড়েছিলে না, স্ক্যানশন, আয়াম্বিক পেন্টামিটার এগুলো পড়েছিলা। আয়াম্বিক পেন্টামিটার মানে কি, আয়াম্বিক মানে হচ্ছে আনস্ট্রেস স্ট্রেস আনস্ট্রেস স্ট্রেস, এরকম 5টা মিটার থাকবে তাই না, 10টা সিলেবল থাকবে। তো ওই জিনিস ওই স্ট্রেসটাই এখানে, বাট একটু অন্যভাবে এখানে এক্সপ্লেন করা হয়েছে। চলো ছোট্ট একটা কোশ্চেন, আমাদের ক্লাস আধা ঘন্টার বেশি লম্বা হবে না। চলো আমরা দেখি। স্যার, উপরে সবগুলো পড়ানো হয়ে গেছে না কিছু কিছু বাদ দিছেন? সব পড়ানো হয়ে গেছে, আমরা একটানা ক্লাস করতেছি তো। স্যার, আমাদের একটানা ক্লাসগুলো কি একদম রাত পর্যন্ত চলবে? না না, এটা এই শুধু এটা এটা যতদিন চলবে। এই লিঙ্গুইস্টিক যতদিন হ্যাঁ চলবে স্যার? হ্যাঁ, লিঙ্গুইস্টিক যতদিন চলবে। কারণ হলো ওই যে আমাদের কিছু ক্লাস গ্যাপ গেছে, আমরা একটানা ক্লাস নিলেই আমাদের মোটামুটি 1 মাস আমরা আগায় যাব। তারপরেও আমরা যখন দেখবো যে হ্যাঁ আমাদের কোনো আহ, এই পরীক্ষা চলে আসছে হঠাৎ করে, হয়তো বা আগায় দিছে, বা কোনো কারণে আমাদের সিলেবাস শেষ করতে সমস্যা হচ্ছে, অনেকগুলো প্রশ্ন রয়ে গেছে, তখন আবার একটানা ক্লাস করব। স্যার, যেভাবে রুটিন চেঞ্জ করে ফার্স্ট ইয়ারের, মনে হয় না আগাবে স্যার। মানে এত ইজি না পরীক্ষা নেওয়া, রুটিন টুটিন যতই দেখ না কেন এত ইজি না। চলো, বেশি বড় প্রশ্ন না, দেখতে মনে হচ্ছে অনেক বড় কিন্তু আসলে এত বড় না। তো আমাদের পড়তে আধা ঘন্টার মতো সময় লাগে। এবং এই প্রশ্নটা খুবই ইজি, খুবই একটা ইজি, তোমরা বানিয়েও লিখতে পারবা। দেখো, হোয়াট ইজ স্ট্রেস, ডিসকাস ইটস টাইপস, এর প্রকারভেদগুলো আলোচনা করতে বলা হচ্ছে, এবং স্ট্রেসের যে রুলস গুলো, যে নিয়ম কানুন গুলো, সেগুলো আলোচনা করতে বলা হচ্ছে। দেখো, স্ট্রেস ইজ এ পার্ট অফ সুপ্রা সেগমেন্টাল ফিচার অফ স্পিচ সাউন্ড বিকজ ইট ক্যান নট ফাংশন ইন্ডিপেন্ডেন্টলি। সুপ্রাসেগমেন্টাল বলতে ডিপেন্ডেন্ট ফিচার, যেটা অন্যের সাবঅর্ডিনেট ফিচার আর কি। এটার শাব্দিক অর্থটা কি আমি সেদিন চেক করেছি, ভুলে গেছি। কয়েকদিন আগে একটা নোট করতে গিয়ে আমি চেক করলাম। ফিলিপাইনের একটা ওয়ার্ড, এই যে সাস এ ফিচার, এটা মানে হচ্ছে ডিনোটিং এ ফিচার অফ অফ অ্যান আটারেন্স, বৈশিষ্ট্য আর কি, উচ্চারণের একটা বৈশিষ্ট্য। তাহলে স্ট্রেস ইজ এ পার্ট অফ সুপ্রাসেগমেন্টাল ফিচার, এটা উচ্চারণের একটা ফিচার কি, অফ স্পিচ সাউন্ডের সুপ্রাসেগমেন্টাল ফিচারের একটা অংশ হচ্ছে এই স্ট্রেস। এক কথায় আমরা বলতে পারি উচ্চারণের একটা অংশ, উচ্চারণের একটা পার্ট। ইট ক্যান নট ফাংশন ইন্ডিপেন্ডেন্টলি, কিন্তু এটা স্বাধীনভাবে কাজ করতে পারে না। ইট ইজ ডিপেন্ডেন্ট অন আদার্স, এটা অন্যান্য অনেক কিছুর উপরেই ডিপেন্ডেন্ট, নির্ভরশীল, অ্যান্ড ডাজন্ট হ্যাভ ইটস ওন আইডেন্টিটি, এবং এটার কোনো নিজস্ব আইডেন্টিটি নাই, নিজস্ব কোনো পরিচয় নাই। It is the emphasis that we give on a particular syllable of a word to give prominence to that part of our speech sound. বলা হচ্ছে যে এইটা মূলত একটা জোর দেয়া কে বোঝায়। ইট ইজ দ্য emphasis that we give on a particular syllable, একটা ওয়ার্ডের কোনো একটা সিলেবলের উপরে যখন আমরা জোর দিয়ে থাকি, সেটাকেই বোঝায় হচ্ছে এইটা।
এবং এই জোরটা কেন দিই? টু গিভ প্রমিনেন্স, অর্থাৎ প্রাধান্য দেওয়ার জন্য, টু দ্য পার্ট অফ আওয়ার স্পিচ সাউন্ড, আমাদের স্পিচ সাউন্ডের অংশটা তো জোর দেওয়ার জন্য। ধরো তুমি কাউকে গিয়ে বলতেছো আই লাভ ইউ, তাহলে তুমি কোনটার উপরে এটা জোর দিবে? অবশ্যই লাভের উপরে, আই এর উপরে না, হচ্ছে আবার ইউ এর উপরেও না। And তুমি যদি এরকমটা বলো যে তুমি হয়তো ভুল জায়গায় জোর দিচ্ছ, তখন কি বলতেছো? আই বলে লাভ ইউ এরকম করে বলতেছো, মানে লাভ যেটা আসল যে কথাটা, সেই কথাটা তুমি ছোট্ট করে বললা, আর বাকি দুইটাতে আই উই ইউ এটাতে খুব একবার জোর দিলা, তাহলে হইলো না। তোমাকে বেসিকলি যেটা সেটাকে, যেমন তুমি তোমার বাড়িতে গিয়ে তোমার মায়ের কাছে খাবার চাচ্ছ, and খাবারের উপরে জোরটা না দিয়ে তুমি বললা মা, এরপরে খেতে দাও, তাহলে হইলো? হইলো না। কিন্তু মা খেতে দাও এইভাবেও যদি বলো, বা খেতে দাও, মানে তুমি কি চাচ্ছ এটা তো মানে হেড ওয়ার্ড, ওইটার হেড ওয়ার্ডটা হচ্ছে, হেড ওয়ার্ডটার উপরে তুমি জোর দিচ্ছ। তো বেসিক্যালি যখন আমরা কোনো একটা সেন্টেন্স বলি, তখন সেন্টেন্সের যে হেড ওয়ার্ড, সেটার উপরে স্পেস দিয়ে থাকি, বা স্ট্রেস দিয়ে থাকি, জোরটা দিয়ে থাকি। আর যখন কোনো একটা সিলেবল, কোনো একটা ওয়ার্ডের উচ্চারণ করতেছি, তখন পার্টিকুলার একটা সিলেবলের উপরে স্ট্রেস দিয়ে থাকি। তো সেটাও কোনগুলোর উপরে সেটা আমরা জানবো। দেখো এখানে বলতেছে টাইপ অফ স্ট্রেস, স্ট্রেসের কয়েকটা টাইপ আছে, কয়েকটা প্রকারভেদ আছে। যেমন ইন ইংলিশ দ্য স্ট্রেস ইজ অ্যাপ্লিকেবল ফর বোথ দ্য ওয়ার্ড অ্যান্ড সেন্টেন্স। এই যে আমি যেটা বললাম যে ইংলিশে তোমার ওয়ার্ড এবং সেন্টেন্স, শব্দ এবং বাক্য দুইটার উপরেই এই স্ট্রেস দেয়া সম্ভব, বা স্ট্রেস দেয়া যায়। সো স্ট্রেস ইজ ডিভাইডেড ইনটু টু ক্যাটাগরি, সুতরাং স্ট্রেসটা দুই ক্যাটাগরিতে বিভক্ত। সো স্ট্রেসটা দুই ক্যাটাগরিতে বিভক্ত, একটা হচ্ছে ওয়ার্ড স্ট্রেস আর একটা হচ্ছে সেন্টেন্স স্ট্রেস। একটা হচ্ছে শব্দের উপরে জোর দেয়া, আর একটা হচ্ছে বাক্যের উপরে জোর দেয়া। আচ্ছা তোমরা একটু 1 মিনিট ওয়েট করো, তো আমি একটু আসতেছি। আচ্ছা ওকে, আমি চলে আসছি বাড়িতে। আমার বাড়িতে এখন বাচ্চা কাচ্চা বেশ কয়েকটা। হ্যাঁ, আমার ছোট ভাইয়ের এক ছেলে, 4 বছর বয়স, আর তার এক মেয়ে হলো এই 1 মাস হলো আর কি। আবার আমার একটা 4 বছরের ছেলে, একটা বড়, বড়টার বয়স 12 বছর, আর ছোট যেটা, সেটার বয়স 4 বছর। এর সামনে মাসে বার্থডে আর কি। আর একটা মেয়ে আছে, এর বয়স হচ্ছে এই সামনে মাসে 2 বছর হবে এরও। তো পুরো বাড়ি সবসময় যেন একটা, কি বলে, মারামারি, মানে রণক্ষেত্র হয়ে থাকে।
ওই যে আমার ছোট ভাইয়ের 4 বছর আর আমার যে 4 বছর, এই দুইটা এত মারামারি করে। আর পাশে আমার যে মেয়েটা হইছে এখন 2 বছর বয়স, সব কথা শিখে গেছে। মারামারি, তার চিল্লা পাল্লা থেকে শুরু করে জেদ, মানে সব মিলে এত একটা অবস্থা। এই যে এখন কান্নাকাটি শুরু করছে, মোবাইল নিবে। তো এই মানে এত চিৎকার করতেছে, এত জেদ, যায় দেখতেছি যে ওই খাটের তলায় অর্ধেক ঢুকাই দিয়ে বাকি অর্ধেক দিয়ে যে চিৎকার করতেছে। আর চিৎকার করতে লাগলে এই আমার আমার এখানে শুধু ডাকবে, কোথায় আছো, আসো আমারে তুলো, মানে এরকম করে চিৎকার। একটু মানে একটু বেশি করে ও। কারণ সবাই বলে যে মেয়েরা একটু বেশি করে, আর তারপরে যদি একটা হয় সেটা আরো বেশি। তো এরকমটা আর কি। এই যে থামায় রেখে আসছি, আবার আবার চিল্লাচ্ছে। মানে ওরে নিয়ে এখন বসে থাকা লাগবে। এই যে তোমাদেরকে প্রতিদিনই আমার যে কাজটা হয়, আমি ক্লাস প্রতিদিন 2টা করে নেই। তো 2টা ক্লাস নিয়ে যাওয়ার পরে ওকে নিয়ে বসে থেকে আমার গান শুনাইতে হয়। তো গান কি, আমি তো আর অন্য ওসব গান পারি না। ওই কবিতা, ছোট বাচ্চাদের যে কবিতাগুলো, ওগুলো একটু সুরে সুরে বলার চেষ্টা করি, ওই শুনবে। তো ওই জন্যই ওই একটু গেলাম যে দেখি কি হলো আবার। ওকে, তো চলো আমরা এবার এটা দেখি। তো টাইপস অফ স্ট্রেস, স্ট্রেসের বলা হচ্ছে যে ইন ইংলিশ স্ট্রেস ইজ অ্যাপ্লিকেবল। স্ট্রেসটা দেওয়া হয় বা অ্যাপ্লাই করা হয় দুইটা জিনিসের উপরেই, একটা হচ্ছে ওয়ার্ডের উপরে, আবার সেন্টেন্সের উপরেও। সো স্ট্রেস ইজ ডিভাইডেড ইনটু 2 ক্যাটাগরি, সুতরাং স্ট্রেসটাকেও আমরা 2 ক্যাটাগরিতে ভাগ করতে পারি। একটা হচ্ছে ওয়ার্ড স্ট্রেস, আর একটা হচ্ছে সেন্টেন্স স্ট্রেস। একটা হচ্ছে মানে ওয়ার্ডের উপরে জোর দেওয়া হচ্ছে, আর একটা বাক্যের উপরে জোর দেওয়া হচ্ছে। ওয়ার্ড স্ট্রেস ইন ইংলিশ, the words that are consisted of more than one syllable follows a fixed stress pattern. ওয়ার্ড স্ট্রেসটা এবার নিয়ে আমরা আলোচনা করব। বলা হচ্ছে যে ওয়ার্ড স্ট্রেস ইংরেজিতে আর কি, ওয়ার্ডস যেগুলো গঠিত হয়েছে একটা সিলেবলের চাইতে বেশি, অর্থাৎ একাধিক সিলেবল, অর্থাৎ আমরা যেটা বলতে পারি যে ডাই সিলেবল, ট্রাই সিলেবল, এগুলো যেটা রয়েছে, মনোসিলেবল না, ডাইসিলেবিক, তারপরে ট্রাইসিলেবিক, এই যে ওয়ার্ডগুলি, সেগুলোর উপরে কোনো একটা পার্টিকুলার প্যাটার্ন ফলো করা হয়। ওয়ান সিলেবল ফলো এ ফিক্সড স্ট্রেস, একটা সিলেবলের উপরে মূলত স্ট্রেস দেওয়া হয়। ইট ক্যান বি ইন্ডিকেটেড বাই স্ট্রেস মার্কার, এবং এটাকে ইন্ডিকেট করা হয় একটা স্ট্রেস মার্কার দিয়ে। আমরা যে আমরা স্ক্যানশনে শিখেছিলাম ফার্স্ট ইয়ারে, যে ওপরে গিয়ে একটা চিহ্ন দিয়ে দেওয়া হচ্ছে। ইন ইংলিশ দ্য স্ট্রেস ইজ ফোনিমিক, সো ইট ক্যান চেঞ্জ দ্য মিনিং অফ এ ওয়ার্ড। ইংরেজিতে বলা হচ্ছে যে এই স্ট্রেসটাও ফোনিমিক, মানে উচ্চারণগত একটা বিষয়। তো উচ্চারণ এবং মানে শোনা, এই দুইটাই দুইটাই এখানে রয়েছে। বলতে পারি আর্টিকুলেটরি এবং অ্যাকোস্টিক, এই দুইটা ব্যাপারই এখানে রয়েছে। সো ইট ক্যান চেঞ্জ দ্য মিনিং অফ এ ওয়ার্ড, সুতরাং একটা ওয়ার্ডের মিনিং এটাকে চেঞ্জ করে দেয়। আমরা যেমন আমাদের বাংলাতেই ধরো আমরা বলি একটা হচ্ছে কি বলবো, কোলা, আর একটা বলি কলা। কলা বললে আমরা বুঝি কলা ফল, আর কোলা বললে বলি যে কোকা কোলা, তাই না? তো যদিও কোকা কোলা এখন বাংলা ওয়ার্ড হয়ে গেছে, কারণ এত ব্যবহার হয় বাংলাদেশে। তো এরকম আর কি। আবার অনেক জিনিসই আছে যে আমরা বলি যে হ্যাঁ, স্যার আজকে একবারে বসাই দিছে, সেই বসাইছে, তার মানে কি স্যার একজনকে খুব পিটাইছে, তাই না? আবার একজন বলছে সেই বসাচ্ছে, তার মানে কেউ খাচ্ছে। তো এই যে আমরা একটা ওয়ার্ডের উপর স্ট্রেস কম বেশি করে দিয়ে অনেক সময় আমরা ইয়ে করি, তোমার অর্থটা বুঝিয়ে থাকি। দেখো এখানে আমরা দেখতেছি যে একটা এক্সাম্পল দেওয়া হচ্ছে, এক্সাম্পলটা হচ্ছে একটা নাউন, সেটা হচ্ছে অবজেক্ট। বাট ভার্ব, অবজেক্ট, আমরা যদি এই ওয়ার্ডটা অবজেক্ট যে শব্দটা, এটা যদি নাউন হিসেবে ব্যবহার করি, তাহলে এটা শুরুতে আমাদের স্ট্রেসটা আসবে। অবজেক্ট এটা 2টা সিলেবলের ওয়ার্ড, তো এখানে শুরুতেই আমাদের ইয়েটা আসবে, নাও হচ্ছে কি বলে এটাকে, স্ট্রেসটা আসবে ও বি এর উপরে। বাট এইটাকে যখন আমরা ভার্ব হিসেবে ব্যবহার করব, তখন কিন্তু এটা হচ্ছে তোমার আসবে হচ্ছে পরের অংশের উপরে, তখন পরের অংশের উপরে আসবে। স্যার এই আমরা জায়গাটা বুঝিনা, আরেকটু বুঝিয়ে দিতেন যদি। এখানে দেখো বলা হচ্ছে যে এই এই জায়গায় বলতেছে যে ইংরেজিতে
ওয়ার্ড গুলো যেগুলো একাধিক সিলেবল দিয়ে গঠিত হয়, অর্থাৎ যেমন এই যে একটা অব একটা সিলেবল, জেক্ট একটা সিলেবল, তারপর হচ্ছে এই জাতীয় ইয়েতে কোনো একটা পার্টিকুলার সিলেবলের উপরে তোমার স্ট্রেসটা বসে, ইট ক্যান বি ইন্ডিকেটেড, এবং এটা স্ট্রেসের মার্কার দিয়ে বোঝানো হয় অনেক সময়। এই যে এখানে যেমন বোল্ড করে দেওয়া আছে যে কোনটার উপরে স্ট্রেস বসে সেটা বসার জন্য। অনেক সময় ওপরে একটা ওই যে রেপের মতো চিহ্ন দিয়ে দেওয়া হয়, জবরের মতো চিহ্ন দিয়ে দেওয়া হয়। আচ্ছা, তারপরে বলতেছে ইংলিশে এই স্ট্রেসটা একটা ফোনেমিক ব্যাপার, অর্থাৎ তুমি বলার সময় তুমি এইটা স্ট্রেসটা ব্যবহার করবা, আবার যে রিসিভ করতেছে, যে শুনতেছে, সে শোনার সময় আবার ওইটাকে রিসিভ করতেছে। অনেক সময় আমরা বলি না কোনো একটা কথা বারবার বলেও কিন্তু আমাদের স্ট্রেস দিয়ে থাকি। যেমন ধরো তুমি বলতেছো, কেউ তোমার দরজায় কেউ কড়া নাড়তেছে, তুমি বলতেছো আসি আসি, হ্যাঁ, তার মানে তুমি বিরক্ত হয়ে গেছো, দুইবার বলতেছো মানে বিরক্ত হয়ে গেছো। কিংবা অনেক সময় আমরা একটা কথা হয়তো, কেউ একজন বলতেছে, তুমি একটা কথা বলতেছে, এর মধ্যে আরেকজন এসে কথা ঢুকাই দিল, এবার তুমি বলতেছো থামো, তো সে থামলো না, এবার তুমি একটু জোরে করে বলতেছো থামো। তো এই যে তুমি একটা জোর দিলা, তার মানে তুমি তোমার অ্যাঙ্গারটা প্রকাশ করলা, তাই না? একটা ডিসগাস্টিং যে বিষয়টা, এটা তুমি প্রকাশ করলা। তো বলতেছে যে এইভাবে আমরা কোনো একটা ওয়ার্ডের পার্টিকুলার কোনো অংশের উপরেও স্ট্রেস দিয়ে আমরা অর্থটাকেই চেঞ্জ করে দিতে পারি। যেমন অবজেক্ট, হ্যাঁ, আমরা এখানে অবজেক্ট, হ্যাঁ, মানে এইটা অব, এইটার উপরে স্ট্রেসটা বেশি দিলাম, তারপর আমি জেক্ট মানে জেক্টের উপরে আমরা হালকা করে ছেড়ে দিলাম, অবজেক্ট, অবজেক্ট। এই যে এভাবে যখন বলতেছি তখন এটা নাউন, নাউন হিসেবে যখন ব্যবহার হয় তখন এই দুইটা সিলেবলের এই ওয়ার্ডের উপরে আমরা আমাদের এই প্রথম অংশে আমাদের স্ট্রেসটা হয়। বাট যদি আমরা ভার্ব হিসেবে অবজেক্ট শব্দটা ব্যবহার করে থাকি তাহলে তখন অবজেক্ট, অবজেক্ট, একটা বলতেছি অবজেক্ট, অবজেক্ট, আরেকটা বলতেছি, আরেকটা উল্টায় দিচ্ছি আর কি, যে অবজেক্ট, অবজেক্ট, মানে একটাতে যখন নাউন হচ্ছে এই শব্দটা তখন প্রথমে স্ট্রেস বসতেছে, তখন ভার্ব হচ্ছে তখন পরেরটাতে স্ট্রেস বসতেছে, এবং এটাতে করেই আমরা এইটার মিনিংটা চেঞ্জ করে দিচ্ছি। এই অবজেক্ট মানে হচ্ছে বস্তু, আর এই অবজেক্ট বলতে আমরা অভিযোগ জানাচ্ছি কোনো একটা বিষয়ে। হ্যাঁ, তো তখন এখানে কিন্তু স্ট্রেসটা চেঞ্জ হয়ে যাচ্ছে। ওয়ার্ড স্ট্রেস ক্যান বি ডিভাইডেড ইন্টু টু টাইপস। এই ওয়ার্ড স্ট্রেসকে আবার দুই ভাগে ভাগ করা যায়, দেয়ার প্রাইমারি স্ট্রেস এন্ড সেকেন্ডারি স্ট্রেস, এবং সেগুলো হচ্ছে প্রাইমারি এবং সেকেন্ডারি স্ট্রেস। প্রাইমারি স্ট্রেসটা কি দেখো না, প্রাইমারি স্ট্রেস হচ্ছে ইট ইজ স্ট্রং অ্যান্ড হেভি স্ট্রেস, এটা খুবই শক্তিশালী এবং খুবই মানে ওজনদার স্ট্রেস আর কি। ইট ইজ ইউজুয়ালি মার্কড উইথ আ ভার্টিক্যাল স্ট্রোক অন দ্য আপার লেফট হ্যান্ড কর্নার ফর এ সিলেবল, আচ্ছা, অফ এ সিলেবল ক্যারিং দ্য স্ট্রেস। এবং বলা হচ্ছে যে এই ভার্টিক্যাল যে, সরি, এই যে হেভি স্ট্রেসটা সেটা বোঝানো হয় ভার্টিক্যাল স্ট্রোকের মাধ্যমে। এই যে আমরা একটা এই যে এখানে যে একটা স্ট্রোক অ্যাপোস্ট্রোফির মতো ব্যবহার করেছি, তাই না? এইটাই হচ্ছে ভার্টিক্যাল স্ট্রোক, অ্যাপোস্ট্রোফি যে ব্যবহার করেছি এটাই হচ্ছে ভার্টিক্যাল স্ট্রোক। তো বলতেছে এটা ওপরে লেফট সাইডে আমরা ব্যবহার করে থাকি, লেফট হ্যান্ড কর্নারে, লেফট হ্যান্ড কর্নারে ব্যবহার করে থাকি একটা সিলেবলের। যেমন এখানে দেখো, আমরা এখানে যদি স্পেস দিই, একটা এক্সাম্পল দেওয়া হচ্ছে যে ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি এই শব্দটাকে আমরা উচ্চারণ করতে গিয়ে আমরা ওই যে ট্রান্সক্রাইব করছি এখানে, ট্রান্সক্রাইব করে ইউনিভার্সিটি না বলে জে ইউ, হ্যাঁ, জেউ নিভার্সিটি, জেউ ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি না বলে যে ইউনিভার্সিটি। তো এটা যে- তোমরা যারা উচ্চারণ নিয়ে ভালো কাজ করো, ফোনেটিক্স নিয়ে বা ওই যে ফোনিম নিয়ে, তারা এটা ভালো বুঝবা। আমি এত ভালো উচ্চারণ করতে পারি না, তো এই জন্য এটার উচ্চারণটা আমার সঠিক আসবে না। তারপর আমরা যদি এখান থেকে দেখি খেয়াল করে, তাহলে এখানে কি বলতেছে, এখানে যদি আমরা খেয়াল করি, এক এক জায়গায় এক এক রকমটা, হ্যাঁ, যদি এটা আমেরিকান একরকম হয়, ব্রিটিশে একরকম হয়। আমরা আরো আরো সার্চ করতে পারি। তাহলে এখানে ইউনু এটাই বলতেছে। আর
অপশন আছে অনেক, বুঝতে হবে আর কি। তো এটা এই এই উচ্চারণটা বলতেছে, ইউনিভার্সিটি। তো এটা আসলে ট্রান্সক্রাইবটা হচ্ছে এটা। এবং এই যে ইউনিভা, হ্যাঁ ইউনিভার, এই জায়গাটাতে আমাদের স্ট্রেসটা বসতেছে, মানে এক কথায় এই ইউনি এই অংশ, আর এই যে ভার, এই ভারটার উপরে আমাদের বেশি স্ট্রেস পড়তেছে। এই ভারের উপরে আমাদের স্ট্রেসটা পড়তেছে। এটা লাল না করে দিয়ে কালো করে দিই। এই ভারের উপরে আমাদের হচ্ছে স্ট্রেসটা পড়তেছে। ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি, হ্যাঁ এই জায়গাটাতে। তো এটা হচ্ছে প্রাইমারি, কারণ এটা বেশি শক্তিশালী, এটা স্ট্রং এবং হেভি একটা স্ট্রেস এটা। সেকেন্ডারি স্ট্রেসটা কি তাহলে? সেকেন্ডারি স্ট্রেসটা বলতে ইটস স্ট্রেসড বাট ইট ইজ ডিপেন্ডেন্ট অন প্রাইমারি স্ট্রেস। এটাও স্ট্রেস, কিন্তু এটা প্রাইমারি স্ট্রেসের উপরে ডিপেন্ডেন্ট, নির্ভর করে। ইট ইজ মার্কড উইথ আ ভার্টিক্যাল স্ট্রোক, এটাও ভার্টিক্যাল স্ট্রোক দিয়ে করা হয়। এবং লোয়ার লেফট হ্যান্ড কর্নারে এটা করা হয়, লোয়ার লেফট হ্যান্ড কর্নারে এটা দেখানো হয়। অপের সিলেবল কর্নার, অপের সিলেবল কনসার্ন আর কি। এখানে দেখো বলতেছে উদাহরণ হিসেবে কন্ট্রিবিউশন। কন্ট্রিবিউশন এই শব্দটার কন্ট্রিবিউশন, যেমন এখানে আমাদের সিলেবল কিন্তু মোট চারটে আছে, কন্ট্রিবিউশন, এবং এই স্ট্রেসটা এইটার উপরে পড়তেছে, এইটার উপরে পড়তেছে। এবং ওপরে এখানে বলতেছে দেখো হচ্ছে ইট ইজ ডিপেন্ডেন্ট অন প্রাইমারি মার্কড উইথ স্ট্রোক লোয়ার লেফট। যাই হোক, লোয়ার লেফট কর্নার এটাতে কি বোঝাচ্ছে এখানে এত কিছু বোঝা যাচ্ছে না, তবে এইটুকু জেনে থাকো শুধু এইটার উপরে এখানে আমাদের স্ট্রেসটা পড়তেছে। এটা আমি কিভাবে বুঝলাম? এই যে এই অংশটা, এই যে এই স্ট্রেসটা দেখে, কন্ট্রিবিউশন, এটা দেখে, কন্ট্রি কন্ট্রিবিউশন, কন্ট্রিবিউশন, হ্যাঁ এইটার উপরে। তাহলে আমাদের প্রাথমিকভাবে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ওয়ার্ড স্ট্রেসটা হচ্ছে দুই রকমের, একটা হচ্ছে প্রাইমারি আর একটা হচ্ছে সেকেন্ডারি। এবার আসলে সেন্টেন্স স্ট্রেস যেটা সেটা দেখবো। ইন ইংলিশ দ্য রিদম ইজ কনসিডার্ড অন দ্য সেন্টেন্স লেভেল টু। ইংরেজিতে রিদমটা সেন্টেন্স লেভেলেও বিবেচনা করা হয়ে থাকে। উই নো দ্যাট দেয়ার আর টু টাইপস অফ ওয়ার্ডস ইন এ সেন্টেন্স। আমরা জানি যে সেন্টেন্সে দুই ধরনের ওয়ার্ড ব্যবহার হয়, কন্টেন্ট ওয়ার্ডস আর হচ্ছে স্ট্রাকচার ওয়ার্ডস। একটা হচ্ছে কন্টেন্ট ওয়ার্ড যেখানে ইনফরমেশন থাকে, আরেকটা হচ্ছে স্ট্রাকচার ওয়ার্ড যেগুলো ওই যে আমাদের ইনফরমেশনটাকে স্ট্রাকচার দিয়ে থাকে। যেমন এই যে আমরা জানি তোমার, আমরা নিচে উদাহরণ পাবো আর কি। কন্টেন্ট ওয়ার্ডস আর দোজ দ্যাট ক্যারি ইনফরমেশন। এই যে বলতে কন্টেন্ট ওয়ার্ডস হচ্ছে ওইগুলো যেগুলো ইনফরমেশন বহন করে। দ্যাট ইজ হোয়াই দে আর স্ট্রেস, সুতরাং সেগুলোর উপর স্ট্রেস দেওয়া হয়। ফর এক্সাম্পল, শি ইজ গোয়িং টু মেক মার্কেট, সরি শি ইজ গোয়িং টু দ্য মার্কেট। এই বাক্যটার ক্ষেত্রে আমরা দেখাইতে পারি যে এখানে শি এবং মার্কেট আর কন্টেন্ট ইনফরমেশন, কন্টেন্ট ওয়ার্ড, সো দে আর স্ট্রেস। এখানে শি এবং মার্কেট এই দুইটার উপরে আমাদের জোর দেওয়া হচ্ছে। দেখো তুমি যদি প্রশ্ন করে থাকো কাউকে, এইটাকে প্রশ্ন করলে কিন্তু এই দুই জায়গাতেই করা হয়, মানে কোন একটা প্রশ্ন যে প্রশ্নের অ্যান্সার হচ্ছে এইটা, তাহলে এখানে দুই রকমের হয়, আচ্ছা কে যাচ্ছে মার্কেটে, আরেকটা হচ্ছে সে কোথায় যাচ্ছে। উত্তর হচ্ছে একটাতে আসতেছে সে, আরেকটা হচ্ছে মার্কেট। তার মানে এই দুইটা হচ্ছে এই শব্দের, এই সেন্টেন্সের ভিতরে প্রধান ওয়ার্ড, এই দুইটা। সুতরাং এই দুইটার উপরে তোমার স্ট্রেসটা দেওয়া হচ্ছে, এবং এই দুইটাকে বলা হচ্ছে কন্টেন্ট ওয়ার্ড বা ইনফরমেশনাল ওয়ার্ড। কারণ এখানে দুইটা কোশ্চেন হতে পারে এবং এই দুইটা কোশ্চেন উত্তর দিলে এই দুইটাই উত্তর হয়। একটা হচ্ছে সে কোথায় যাচ্ছে মার্কেটে, এটা একটা ইনফরমেশন। আর একটা হচ্ছে মার্কেটে কে যাচ্ছে, সে যাচ্ছে। তাহলে এই দুইটা ওয়ার্ড আমরা এখানে সে না দিয়ে যদি রহিম দিয়ে দিতাম তা হতো, রহিম ইজ গোয়িং টু মার্কেট। ওকে। তো এই গেল সেন্টেন্স স্ট্রাকচার। এবার রুলস স্ট্রাকচারের, এই স্ট্রেসের যে রুলস সেই রুলস গুলো আমরা জানবো। আহ, আমি এই যখন এইটা পড়াচ্ছি তখন কাকতালীয় ভাবে আমার একেবারে ডেস্কের উপরে একটা ইয়ে আছে, কাগজ আছে, অনেক পুরনো, এবং এখানে এই স্ট্রেসের নিয়ম কানুনই লেখা আছে, ফার্স্ট ইয়ারের জন্য লিখেছিলাম অনেক আগে।
ওইটা এই কাগজটা পড়ে আছে আর কি আমার ডেস্কের উপরে, একেবারে লেসরা হয়ে গেছে। এই যে আমি হাতে নিলাম এই মাত্র, এটা ছবি তুলে পোস্ট করতে হবে। যাই হোক, তো চলো এবার দেখি রুলস অফ স্ট্রেস। All English words have a have a definite place for stress, which is universal. বলা হচ্ছে সমস্ত ইংলিশ ওয়ার্ডের ক্ষেত্রেই আহ, একটা সুনির্দিষ্ট প্লেস আছে যেটার উপরে স্ট্রেস বসবে, এবং এটা হচ্ছে ইউনিভার্সাল। আমেরিকাতেও যেরকম, ব্রিটেনেও সেরকম, বাংলাদেশেও সেরকমই, মানে ওই ওয়ার্ডের ক্ষেত্রে ওই জায়গাতেই স্ট্রেস পড়বে। ইট ক্যানট বি চেঞ্জড ইউজুয়ালি, এটাকে সচরাচর চেঞ্জ করা যায় না। ইনফ্যাক্ট ইফ দ্য স্ট্রেস ইজ মিসপ্লেস দ্য ওয়ার্ড ক্যান গেট দ্য রং মিনিং হুইচ মেক্স দ্য লিসনার কনফিউজড। ইনফ্যাক্ট যদি এই স্ট্রেসটা মিসপ্লেসড হয়, অর্থাৎ একটা যে ওয়ার্ডের যে জায়গায় দেওয়ার কথা সেখানে দিলা না, তাহলে এই ওয়ার্ডের অর্থটা চেঞ্জ হয়ে যেতে পারে, যেটা লিসনারকে কনফিউজড করবে। যেমন দ্যাট মিনস ইট মেক্স দ্য কমিউনিকেশন ফল্টি, এবং এর ফলে কমিউনিকেশনটা বা যোগাযোগটার ভেতরে একটা ভুলভ্রান্তি তৈরি হবে, ফল্টি তৈরি হবে। তাহলে আমরা দেখি রুলস অফ এই ইয়ের ক্ষেত্রে রুলস গুলো কি কি স্ট্রেসের ক্ষেত্রে। রুলস রুলস ফর সিম্পল অ্যান্ড কমপ্লেক্স ওয়ার্ড, সিম্পল ওয়ার্ড এবং কমপ্লেক্স ওয়ার্ডের ক্ষেত্রে রুলসটা কেমন। দেখো, স্ট্রেস অন দ্য ফার্স্ট সিলেবল, ফার্স্ট সিলেবলের উপরে সাধারণত স্ট্রেস বসে। আচ্ছা, আমি এই স্ট্রেসের জন্য তোমাদেরকে ওই আমার কাছে যে শীটটা আছে সেই শীটটা দিয়ে দেবো নি, এটা তোমাদের হেল্প হবে। তোমরা ইনফ্যাক্ট যখন ফার্স্ট ইয়ারকে পড়াইতে যাবা এই শীটটা তোমাদের কাজে লাগবে। আমি ওটা ছবি তুলে তোমাদেরকে দিয়ে দেবো নি। তো দেখো, স্ট্রেস সাধারণত কি বসে অন দ্য ফার্স্ট সিলেবল, একটা ওয়ার্ডের প্রথম অংশেই। এটা একটা কমন একটা নিয়ম যে স্ট্রেস সাধারণত কোনো একটা সিলেবলের শুরুতেই বসে। যেমন ফর টু, এবং এটা নিয়ে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে একটা ভিডিও আছে, তিনটা ভিডিও আছে স্ট্রেস কিভাবে দিতে হয়, স্ক্যানশন কিভাবে করতে হয়, এইটা নিয়ে ভিডিও আছে, এবং সেখানে স্ট্রেস কোনটার উপর কিভাবে বসবে, আইএমবি কে কিরকম, তারপরে অন্যান্য আরো যেগুলো আছে, সেগুলো কোনটার ক্ষেত্রে কিভাবে বসবে এটা দিয়ে আমি আলোচনা করেছি অনেক আগে। তোমরা ওইটা দেখতে পারো যদি কারো দরকার হয়। দরকার হবে না, কারণ এটাই এই এই একটা প্রশ্নই এখানে আসে, আর আসবে না। আরে ওই ক্লাসগুলো আমার কাছে এখনো ডাউনলোড করা আছে। হ্যাঁ, ওইগুলো হচ্ছে ব্যবহার করা যেতে পারে আর কি, যদি কখনো ফার্স্ট ইয়ারকে পড়াইতে যাও তাহলে ওইগুলো দরকার হতে পারে। Okay. তাহলে দেখো এখানে ফর টু সিলেবল আছে স্ট্রেস অন দ্য ফার্স্ট সিলেবল, স্ট্রেস প্রথম সিলেবাসের উপর পড়তেছে, সিলেবলের উপরে। এবং এক্ষেত্রে বলতেছে ফর টু সিলেবল নাউন অ্যাডজেক্টিভ, নাউন এন্ড অ্যাডজেক্টিভের ক্ষেত্রে স্ট্রেস ইজ অন দ্য ফার্স্ট সিলেবল। একটা ওয়ার্ড যেটা দুইটা সিলেবল আছে এবং এটা যদি নাউন বা প্রোনাউন, নাউন বা অ্যাডজেক্টিভ হয়, তবে এই ফার্স্ট সিলেবলের উপর স্ট্রেস বসে। যেমন প্রেজেন্ট, হ্যাঁ, প্রেজেন্ট, হ্যাঁ, আমরা এখানে এইটার উপরে স্ট্রেসটা দিচ্ছি, প্রেজেন্ট। আমেরিকা, আমেরিকা যদিও তিনটা সিলেবলের ওয়ার্ড, তারপরেও এটাকে আমরা দেখতেছি যে এইটার উপরে আমাদের স্ট্রেসটা পড়তেছে। তারপরে যদি আসে অ্যাডজেক্টিভ, তাহলে বিউটিফুল, হ্যাঁ, এই বিউটিফুল এর উপরে বিউটি, এইটার উপরে আমাদের ইয়েটা পড়তে, যদিও এটা তিনটা সিলেবলের, তারপরেও বিউটি এটার উপরে মূলত আমাদের স্ট্রেসটা পড়তেছে। তারপরে ফুল শব্দটা আসতেছে, ক্লেইভার, ক্লেইভার, হ্যাঁ, এই যে ক্লেইভার, এই যে ক্লে শব্দটা আসতেছে, এইটার উপরে আমাদের স্ট্রেসটা আসতেছে। তো এটা হচ্ছে স্ট্রেস অন দ্য ফার্স্ট সিলেবল, একটা নিয়ম হচ্ছে স্ট্রেস পরে প্রথম সিলেবলের উপরে। দুই নম্বর নিয়মটা কি, স্ট্রেস অন দ্য লাস্ট সিলেবল, স্ট্রেস লাস্ট সিলেবলের উপরে। তাহলে আমরা একটা কিভাবে বুঝবো ফার্স্ট সিলেবলে কোনটা লাস্ট সিলেবলে কোনটা। যদি ওয়ার্ডটা নাউন হয়, দুই সিলেবলের ক্ষেত্রে, ম্যাক্সিমাম ক্ষেত্রে আর কি, দুই সিলেবলের ক্ষেত্রে যদি ওয়ার্ডটা নাউন হয় বা অ্যাজেক্টিভ হয়, তবে ফার্স্ট সিলেবলে আর কি আমাদের ইয়ে বসবে, তোমার স্ট্রেস। বাট যদি আমাদের ওয়ার্ডটা ভার্ব হয়, তাহলে স্ট্রেসটা যাবে লাস্ট সিলেবলে। যদি ওয়ার্ডটা ভার্ব হয় তবে লাস্ট সিলেবলে বসবে। যেমন পারমিট, 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 হ্যাঁ, তাহলে এখানে আমাদের এই লাস্ট সিলেবলের উপরে পড়লো। এখানে রিবিউক, হ্যাঁ, রিবিউক,
এই বিউকের উপরে আমাদের ইয়েটা পড়তেছে, স্ট্রেসটা পড়তেছে। যেমন এখানে, যেমন এই যে এখানে একটা ওয়ার্ড আছে না, প্রেজেন্ট, এটা যদি আমরা ভার্ব হিসেবে ব্যবহার করি তখন প্রেজেন্ট, প্রেজেন্ট এরকমটা হবে। এখন যেমন প্রেজেন্ট, প্রেজেন্ট এরকম হচ্ছে, তখন আমাদের প্রেজেন্ট এটা হবে ভার্ব হিসেবে যখন ব্যবহার করব। তো এই হচ্ছে একটা হচ্ছে ফার্স্ট সিলেবল, এবং সেটা নাউন এবং অ্যাডজেক্টিভের ক্ষেত্রে ঘটে। আর স্ট্রেস অন দ্য লাস্ট সিলেবল হয়, লাস্ট সিলেবল বলে এটা যদি ভার্ব হয় তখন এটাতে হয়। এবার স্ট্রেস অন দ্য পেনাল্টিমেট সিলেবল, পেনাল্টিমেট সিলেবলের ওপরে হচ্ছে আমাদের, আচ্ছা পেনাল্টিমেট মানে কি ভুলে গেলাম যে, কারো জানা আছে? প্রতি বছর পড়াই, প্রতি বছর ভুলে যাই। এখন তো অনেক কমেছে, হ্যাঁ শুরুর দিকে আরো বেশি হতো। অন্তিম মানে এটা শেষ প্রান্ত, উপপ্রান্ত মানে শেষের আগে। দেখো, স্ট্রেস অন দা পেনাল্টিমেট সিলেবল অর্থাৎ শেষ সিলেবলের আগের সিলেবলে অনেক সময় স্ট্রেস বসে। ওয়ার্ডস দ্যাট এন্ড উইথ আইসি, যে সমস্ত ওয়ার্ড আইসি দিয়ে শেষ হয়, যেমন এখানে গ্রাফিক, হিস্টোরিক, তারপরে আরো যে শব্দগুলো আছে এরকম হিস্টোরিক, গ্রাফিক, তারপরে সাইন্টিফিক, তারপরে জিওগ্রাফিক, একই যে গ্রাফিকেরটাই আর কি। তো বলতে এই আইসি যদি কোনো ওয়ার্ডের তোমার ইয়েতে থাকে, শেষে থাকে, তাহলে স্ট্রেস অন দ্য ফার্স্ট সিলেবল, তাহলে স্ট্রেসটা প্রথম সিলেবলে পড়ে। ইফ ইট ইজ এ টু সিলেবিক ওয়ার্ড, এবং এটা যদি টু সিলেবিক ওয়ার্ড হয়, যেমন এখানে গ্রাফিক, গ্রাফিক এখানে এই গ্রাফ এর ওপরে পড়তেছে। আবার ওয়ার্ডস দ্যাট এন্ডস উইথ সান, এবং যে সমস্ত ওয়ার্ডের শেষে এই শান শব্দটা থাকে, মানে আমাদের সাফিক্সটা থাকে শান, দ্য স্ট্রেস ইজ অন দ্য সেকেন্ড সিলেবল, তাহলে আমাদের স্ট্রেসটা সেকেন্ড সিলেবলে বসবে। ইফ ইট ইজ এ থ্রি সিলেবিক ওয়ার্ড, এবং তিনটা সিলেবিক ওয়ার্ড হলে এটা হয়, যেমন টেলিভিশন, এখানে এই ভি এর উপরে মূলত আমাদের সিলেবলটা বসবে। টেলিভিশন, টেলিভিশন, হ্যাঁ এই ভি আই অর্থাৎ ভি এর উপরে আমাদের স্ট্রেসটা পড়লো। এবার আসো অন অ্যান্টি পেনাল্টিমেট সিলেবল। অ্যান্টি পেনাল্টিমেট সিলেবলটা কি? ওয়ার্ড দ্যাট এন্ডস উইথ সি ওয়াই, টি ওয়াই, পিএইচ ওয়াই অ্যান্ড জি ওয়াই, যে সমস্ত ওয়ার্ড হচ্ছে যে এইগুলো দিয়ে শেষ হয়েছে, এই সমস্ত সাফিক্স দিয়ে শেষ হয়েছে, সেগুলোকে বলা হচ্ছে, মানে সেগুলোর ক্ষেত্রে দ্য স্ট্রেস অন দ্য সেকেন্ড সিলেবল, সেগুলো তো সেকেন্ড সিলেবলের উপরে বসবে। ইফ দে আর পলিসিলেবিক ওয়ার্ড, যদি সেগুলো পলিসিলেবিক ওয়ার্ড হয় অর্থাৎ একের অধিক, দ্বিতীয় তৃতীয় এরকমটা যদি হয়, তখন সেক্ষেত্রে আমাদের কি বলে এটাকে, সেকেন্ড সিলেবলের উপরে বসবে। যেমন, যেমন এখানে দেখাচ্ছে ডেমোক্রেসি, হ্যাঁ ডেমোক্রেসি, এই মো এর উপরে আমাদের সিলেবলটা বসছে। ফটোগ্রাফি, হ্যাঁ ফটোগ্রাফি, এইটার উপরে আমাদের সিলেবলটা বসছে, বাকি কোন অন্যগুলোর উপরে বসেনি, সেকেন্ড সিলেবলের উপরে। আবার ওয়ার্ডস দ্যাট এন্ডস উইথ এ আই, এ এল, যেই শব্দগুলো এ এল দিয়ে শুরু শেষ হয়েছে, যেমন এসেনশিয়াল, কমার্শিয়াল, এই যে ক্রিটিক্যাল, এই টাইপের যে শব্দগুলো, ক্রুশাল, যত এই শিয়াল আছে আর কি, তো এই যত এ এ এল আছে, এটার ক্ষেত্রে স্ট্রেস সাধারণত ফার্স্ট সিলেবলের উপরে বসে থাকে। ইফ দ্যাট ইজ থ্রি সিলেবিক ওয়ার্ড, যদি সেগুলো তিন সিলেবলের ওয়ার্ড হয় তাহলে ফার্স্ট সিলেবলে বসবে, যেমন সিআরআই, সিআরআই এর শুরুর সিলেবলে বসেছে। এখানে ক্রিটিক্যাল, হ্যাঁ এখানে আমরা যদি খেয়াল করি তাহলে ক্রিটিক্যাল তিনটা সিলেবল রয়েছে এখানে, এই ফার্স্ট সিলেবলের উপরে বসলো কারণ এখানে লাস্টে আছে এ এল, সেজন্য। তো এই গেল একটা, এটা হচ্ছে আমাদের সিম্পল অ্যান্ড কমপ্লেক্স ওয়ার্ডের ক্ষেত্রে এটা গেল। এখন এই ওয়ার্ডগুলো যদি কম্পাউন্ড হয়, তাহলে ধরো দুইটা ওয়ার্ড একসঙ্গে বসছে, তখন কোনটার উপরে বসবে? যেমন এইখানে আমরা দেখো রুলস অফ কম্পাউন্ড ওয়ার্ডস, রুলস অফ কম্পাউন্ড ওয়ার্ডের ক্ষেত্রে এটা যদি নাউন হয় তাহলে স্ট্রেসটা বসবে ফার্স্ট সিলেবলে, আমাদের ওই প্রথমটার মতোই, যেমন ব্ল্যাক বার্ড,
এটা কম্পাউন্ড ওয়ার্ড কারণে বলা হচ্ছে, কারণ দুইটা ওয়ার্ড একসঙ্গে মিলে একটা নতুন ওয়ার্ড। যেমন ব্ল্যাক মানে কালো, বার্ড মানে পাখি, তাহলে কালো পাখি। এবং এক্ষেত্রে এই কালোটার উপরে মানে প্রথম সিলেবলের উপরে বসতেছে। গ্রিন হাউস, গ্রিন হাউসের ক্ষেত্রেও এটা একটা নাউন, এবং এটার প্রথম অংশের উপরে আমাদের স্ট্রেসটা পড়তেছে। কিন্তু এটা যদি অ্যাডজেক্টিভ হয়, অ্যাডজেক্টিভ হলে স্ট্রেস চলে যায় সেকেন্ড পার্টের উপরে। যেমন ওল্ড ফ্যাশনড, এখানে ওল্ড একটা আছে, ফ্যাশনড একটা আছে। তো এখানে এই এই অংশটার উপরে আমাদের সিলেবলটা পড়তেছে, মাঝখানের এই অংশটাতে, সেকেন্ড পার্টে। অর্থাৎ এইটা ওল্ড হচ্ছে ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট হচ্ছে ফ্যাশন। ফ্যাশনের ফ্যাশ, এটার উপরে আমাদের স্ট্রেসটা পড়তেছে। এবার আসো এই কম্পাউন্ড ওয়ার্ডের 2 নাম্বার যে নিয়মটা, সেটা হলো ফর ভার্ব। এটা যদি ভার্ব হয় তাহলে স্ট্রেসটা পড়ে অন দ্য সেকেন্ড সিলেবল। এই যে ফ্লো, ওভারফ্লো, 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 এখানে সেকেন্ড সিলেবলের উপরে আমাদের স্ট্রেসটা পড়তেছে যদি এটা ভার্ব হয়। আরে, আচ্ছা, এইটার উপরে পড়তেছে। এবার আসে ইন কনক্লুশন, স্ট্রেস ইজ এ পার্ট অফ সুপ্রাসেগমেন্টাল ফিচার অফ বিং ডিপেন্ডেন্ট অন আদার্স। অর্থাৎ অন্যদের উপর নির্ভর করে। এইটা স্ট্রেসটা মূলত একটা উচ্চারণ বিষয়ক, প্রোনাউন্সিয়েশন রিলেটেড একটা পার্ট, একটা অংশ, মানে উচ্চারণ বা প্রোনাউন্সিয়েশনেরই একটা অংশ হচ্ছে স্ট্রেস। এবং এটা বিং ডিপেন্ডেন্ট অন আদার্স, অন্যান্য অনেক কিছুর উপরে ডিপেন্ড করে এটা অর্থ প্রকাশ করে। দেয়ার আর টু মেইন টাইপস অফ স্ট্রেস দ্যাট ওয়ার্ক অন দ্য ওয়ার্ড লেভেল অ্যান্ড সেন্টেন্স লেভেল। এখানে দুই ধরনের স্ট্রেস রয়েছে, একটা সেন্টেন্স লেভেলে কাজ করে, একটা ওয়ার্ড লেভেলে কাজ করে। ইংলিশ ওয়ার্ডস ফলো এ ডেফিনেট রুল ফর স্ট্রেস প্লেসমেন্ট, এটা আমরা উপরে পড়লাম আর কি। তো এখানে তোমরা তোমাদের মতো করে ইয়ে লিখতে পারবা, কনক্লুশন লিখতে পারবা। যাই হোক, ওভারঅল এই হচ্ছে টোটাল এই প্রশ্নটা। আমরা যদি একটু সামারি করার চেষ্টা করি, তাহলে দেখো, স্ট্রেস কি এখানে বলে দেওয়া হচ্ছে। এটা উচ্চারণ বিষয়ক একটা আহ, বলতে পারো পার্ট, উচ্চারণের একটা পার্ট। এবং এই স্ট্রেসের দুইটা টাইপ, একটা হচ্ছে ওয়ার্ড স্ট্রেস আর একটা হচ্ছে সেন্টেন্স স্ট্রেস। ওয়ার্ড স্ট্রেস আবার হচ্ছে তোমার দুই রকমের, একটা প্রাইমারি স্ট্রেস আর একটা হচ্ছে সেকেন্ডারি স্ট্রেস। আর সেন্টেন্স স্ট্রেসের ক্ষেত্রে কিছু নিয়ম কানুন রয়েছে, এবং সেগুলোর ক্ষেত্রে নিয়ম কানুনগুলো, বা এমনি ওয়ার্ডের ক্ষেত্রেও নিয়ম কানুন যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে তোমার এই যে এটা, সিম্পল এবং কমপ্লেক্স ওয়ার্ডের ক্ষেত্রে কিছু নিয়ম কানুন রয়েছে। আর আরেকটা রয়েছে হচ্ছে কম্পাউন্ড ওয়ার্ডের ক্ষেত্রে। কম্পাউন্ড ওয়ার্ডের নিয়মগুলো এইগুলো। বাস এই এই হচ্ছে টোটাল এই প্রশ্নটা। ওকে, আমার এখানে ঝড় উঠতেছে, মনে হয় ঝড় আসবে। আচ্ছা, এখন বলো, তোমাদের কারো কিছু বলার থাকলে আমরা ক্লাসটা শেষ করে দেবো। ওকে, সো ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্তই। ভালো থেকো, আমরা সামনের দিনে আবার নেক্সট প্রশ্নটা নিয়ে আসবো। আর এই প্রশ্নটা একটু ভালো করে বুঝে পড়ার চেষ্টা করে, তাহলে দেখবা ইজি আছে। নাউনের ক্ষেত্রে কোনটা বসতেছে, তারপরে ভার্বের ক্ষেত্রে কোথায় বসতেছে, অ্যাডজেক্টিভের ক্ষেত্রে কোথায় বসতেছে, এগুলো খেয়াল করে একটু পড়ার চেষ্টা করো, তাহলে দেখবা যে এটা ইজি। সো ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্তই। ভালো থেকো, নেক্সট কালকে আবার কথা হবে। আল্লাহ হাফেজ।